সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি আমরা সবাই সুস্থ এবং ভালোই আছি। এবং কি আমরা আজকে নতুন আরেকটি টপিকস অথবা আরেকটি নতুন অধ্যায় আমরা কিন্তু ধীরে ধীরে আমাদের অধ্যায় অথবা সিলেবাস কিন্তু শেষ করে ফেলছি। ঠিক আছে, আপাতত আরও 2টা অধ্যায় আছে। আজকে আমাদের নতুন একটি অধ্যায় যেটা আমি সিলেক্ট করেছি, অধ্যায় 10 এবং এই টপিকস অথবা এই অধ্যায় হচ্ছে উদ্ভিদ প্রজনন। এই যে আমি প্রজনন বললাম, প্রজনন কিন্তু কি বলা হয়, প্রজনন হচ্ছে মাতৃ উদ্ভিদ থেকে অপত্য উদ্ভিদ, অপত্য মানে হচ্ছে ডটার প্ল্যান্ট, ডটার প্ল্যান্ট সৃষ্টির প্রক্রিয়ার আরেকটি নামই হচ্ছে কি প্রজনন। ঠিক আছে, এই প্রজননের মধ্যে প্রধান অঙ্গ অথবা উদ্ভিদের প্রধান উপাদান কোনটি? ফুল। তাহলে ফুল কি? ফুল হচ্ছে বিশেষভাবে রূপান্তরিত বিটক, এবং এই বিশেষভাবে রূপান্তরিত বিটক কিসের ক্ষেত্রে প্রযোজ্য? অথবা অর্থাৎ প্রজনন অথবা কি রিপ্রোডাকশনের ক্ষেত্রে প্রযোজ্য। আমি যে টপিকটা আজকে সিলেক্ট করেছি, এই উদ্ভিদ প্রজননের ক্ষেত্রে আমি কিন্তু প্রথম শব্দটা লিখব এমব্রায়োলজি। ঠিক আছে, তাহলে বায়োলজির ভাষায় এমব্রায়োলজি মানে হচ্ছে কি ভ্রূণতত্ত্ববিদ্যা। আশা করি আমরা শব্দটা জানি। এই যে আমি এমব্রায়োলজি শব্দটা লিখলাম, এই এমব্রায়োলজি তাহলে হচ্ছে একটি ভ্রূণ এবং ভ্রূণের পরিস্ফুটন এবং বিকাশ প্রভৃতি সবগুলো নিয়েই হচ্ছে কিন্তু বিশাল একটি টপিকস এমব্রায়োলজি। এই এমব্রায়োলজির ক্ষেত্রে আমি যে বললাম ভ্রূণ, তাহলে ভ্রূণ মানেটা কি? আমরা কিন্তু অতীতেও ক্লাস 10ম শ্রেণীতেও কিন্তু ডিটেলস প্রজনন একটি টপিকস পড়েছিলাম। তাহলে আসি ভ্রূণ মানে হচ্ছে একটি পুংগ্যামেট এবং একটি স্ত্রী গ্যামেটের মধ্যে নিষিক্তকরণ প্রক্রিয়ার আরেকটি নামই হচ্ছে ভ্রূণ। এই যে আমি পুংগ্যামেট এবং স্ত্রী গ্যামেট বললাম, এই পুংগ্যামেট এবং স্ত্রী গ্যামেট একটি ফুলের মধ্যে, উভলিঙ্গ ফুল, আমি একটি ফুল দেখো একে দেখাচ্ছি, এই ফুলটা একটু সবাই মনোযোগ দিয়ে দেখো। এখানে কি আছে দেখো, এইটা হচ্ছে কি পরাগধানী, এরপর হচ্ছে কি এর সম্পূর্ণ অংশটি হচ্ছে পুংকেশর, এরপর এই অংশটি হচ্ছে গর্ভকেশর। তার মানে হচ্ছে একটি ফুলের মধ্যে আমি কি পাচ্ছি, পুং গ্যামেটোফাইটও পাচ্ছি অথবা পুং স্তবকও পাচ্ছি এবং স্ত্রী স্তবকও পাচ্ছি। তাহলে এখন আসি আমি প্রজননের ক্ষেত্রে অথবা উদ্ভিদ প্রজননকে প্রধানত কয়টা অংশে বিভক্ত করব। আমরা কিন্তু অতীতেও পড়েছি, একটি হচ্ছে সেক্সুয়াল রিপ্রোডাকশন, যে রিপ্রোডাকশন অবশ্যই কিসের ক্ষেত্রে হয়? পুংগ্যামেট এবং স্ত্রী গ্যামেটের নিষিক্তকরণের মাধ্যমে। এসেক্সুয়াল রিপ্রোডাকশন বেসিক্যালি অথবা প্রধানত কিসের মাধ্যমে হয়? অঙ্গজ উপায়ে কিংবা সাকার কিসের মাধ্যমে? আমরা যখন একটি উদ্ভিদের সাথে আরেকটি উদ্ভিদকে কি করি, সংযুক্ত করে গ্রাফটিং বিভিন্ন রকম পদ্ধতি চালু করি, এটি হচ্ছে এসেক্সুয়াল রিপ্রোডাকশন। তাহলে আমি আমাদের সিলেবাসে কিন্তু আরেকটি শব্দ দেওয়া আছে, দেখো সবাই একটু খাতায় লেখার চেষ্টা করো। আমি প্রথম শব্দ বলেছিলাম সেক্সুয়াল রিপ্রোডাকশন, এরপরে পড়েছিলাম এসেক্সুয়াল রিপ্রোডাকশন। আমরা নতুন একটি শব্দ সম্পর্কে জানবো, যে শব্দটি হচ্ছে দেখো পার্থেনো। দেখো পার্থেনোজেনেসিস। এই যে আমি বললাম পার্থেনোজেনেসিস, এই পার্থেনোজেনেসিস কিন্তু আমরা কি জানি, একটি ডিম্বাণু যখন নিষিক্ত হয় তখনই কিন্তু ভ্রূণ সৃষ্টির প্রক্রিয়া শুরু হয়। আমি কি বুঝাতে পারলাম? একটি গর্ভাশয়ের মধ্যে যখন ডিম্বাণুর মধ্যে যখন শুক্রাণু মিলে যখন নিষিক্তকরণ করে, তখন সে প্রক্রিয়ার মাধ্যমে কি সৃষ্টি হয়? ভ্রূণ। তাহলে পার্থেনোজেনেসিস প্রকৃতির অদ্ভুত একটি ব্যাপার, যে ব্যাপারের ক্ষেত্রে কি হয়, ডিম্বাণু নিষিক্ত হয় না এবং এই নিষিক্তকরণ ছাড়াই যখন ভ্রূণ তৈরি হয়, তখন এই পদ্ধতির নামই হচ্ছে পার্থেনোজেনেসিস। ঠিক আছে, এখন আসি আমি আজকে আমার প্রথম টপিকস হচ্ছে দেখো ডেভেলপমেন্ট অফ মাইক্রোস্পোরাঞ্জিয়া। আমি কিন্তু বরাবরের মতো আমি আজকেও কোন বইটা ফলো করব? প্রধানত ডক্টর মোহাম্মদ আবুল হাসানের বইটা ফলো করব। এই যে আমার প্রথম টপিকস হচ্ছে ডেভেলপমেন্ট অফ মাইক্রোস্পোরাঞ্জিয়া। এই ডেভেলপমেন্ট অফ মাইক্রোস্পোরাঞ্জিয়ার মধ্যে শুরুতে আমি কিন্তু কোনটা আলোকপাত করব? যেহেতু মাইক্রোস্পোরাঞ্জিয়া, বায়োলজির ভাষায় মাইক্রো মানে হচ্ছে পুং এবং ম্যাক্রো মানে হচ্ছে স্ত্রী।
তাহলে আজকে আমি পড়ব পুংকেশর অথবা কি রেণুস্থলী অথবা পরাগরেণুর পরিস্ফুটন। এই যে আমি বললাম রেণুস্থলী, একটি থলির মধ্যে অনেকগুলো রেণু, অথবা আরেকটি শব্দ দেওয়া হচ্ছে দেখো পরাগরেণু স্ফুটন। এই পরাগরেণু থেকেই কিন্তু আমি সবার শেষ ধাপ কি পাবো? শুক্রাণু পাবো। তাহলে এখন আসি, আমরা সবাই বই বের করি এবং ধাপে ধাপে পড়ার চেষ্টা করি। এখানে প্রথম শব্দ দেখো, ফুলের তৃতীয় স্তবক হলো আমাদের কি? পুংজনন স্তবক, এবং এক বা একাধিক পুংকেশর নিয়ে কি গঠিত? এই স্তবক গঠিত। তাহলে এক বা একাধিক পুংকেশর, আমি তোমাদেরকে একটু বই দেখাচ্ছি। এই যে এই অংশটা, এই সম্পূর্ণ অংশটাই হচ্ছে একটি পুংকেশর। তাহলে আমি প্রথম শব্দ কি আঁকলাম? একটি পুংকেশর। পুংকেশর প্রধানত কি কি দিয়ে গঠিত একটু দেখো। একটি পুংকেশর হচ্ছে পুংদণ্ড, এবং পুংদণ্ডের দুইটা পরাগধানী। একটি পুংদণ্ড এবং পাশাপাশি দুইটা পরাগধানীর মধ্যে সংযোগ স্থলের নামে হচ্ছে কানেকটিভ অথবা যোজক। তাহলে আমার প্রথম শব্দ কি ছিল? আমি কোনটা নিয়ে আলোকপাত করব? এই যে এই অংশটার নামই হচ্ছে পরাগধানী, এবং এই পরাগধানী দ্বিখণ্ডিত। দেখো, এটা একটা খণ্ড এবং এদিকে একটা খণ্ড, এবং মাঝখানে কি থাকে? কানেকটিভ অথবা যোজক। এখন আসি, আমি এই পরাগধানীকে আমি কি করলাম? প্রস্থচ্ছেদ করলাম। প্রস্থচ্ছেদ করে আমি এই গঠনটাকে যখন এভাবে প্রস্থচ্ছেদ করলাম, তখন আমি কি দেখলাম? দেখো, এই অংশটা চিত্র হচ্ছে অনেকটা এইরকম। এখানে কি আছে দেখো, এই যে আমি বললাম পরিণত পরাগধানী, যখন আমি প্রস্থচ্ছেদ করলাম, একটি চার কোণা বিশিষ্ট হয় এবং প্রতি কোণে ভেতরের দিকে কিছু কোষ। এই যে আমি এই গঠনটাকে আমি আরেকবার দেখাচ্ছি, দেখো অনেকটা এই টাইপের একটি গঠন। এই গঠনের মধ্যে অনেকগুলো কোষ থাকে। কিছু কিছু কোষ বিশেষভাবে ঘন সাইটোপ্লাজম যুক্ত। দেখো এখানে অনেকগুলো কোষ, কিন্তু এই কোষের মধ্যে কিছু কিছু কোষ তুলনামূলকভাবে সম্পূর্ণ ভিন্নধর্মী। সম্পূর্ণ ভিন্নধর্মী তফাৎটা হচ্ছে কি? ঘন সাইটোপ্লাজম থাকবে এবং অবশ্যই একটি বড় নিউক্লিয়াস থাকবে। তাহলে এই যে আমি তোমাদেরকে এইভাবে চিত্রের মধ্যে দেখাচ্ছি, যেসব কোষগুলো বিশেষভাবে রূপান্তরিত। ঠিক আছে? তাহলে এই বিশেষভাবে রূপান্তরিত কোষের আরেকটি নাম হচ্ছে আর্কিস্পোরিয়াল কোষ। তাহলে আমি একটু বোর্ডে একটু লিখছি, দেখো আমি প্রথম বিশেষভাবে রূপান্তরিত কোষের আরেকটি নাম কি লিখলাম? আর্কিস্পোরিয়াল কোষ। তাহলে এই শব্দগুলো দেখো বারবার কিন্তু না লিখলে আমাদের কি থাকে না? মনে থাকে না। ঠিক আছে? এই আর্কিস্পোরিয়াল কোষ অথবা এই গঠনটাকে আমি প্রধানত আবার দুইটা অংশে বিভক্ত করলাম। কয়টা অংশে? দুইটা অংশে বিভক্ত করলাম। আর্কিস্পোরিয়াল কোষের এই অংশটার নাম দিলাম দেয়াল কোষ। আবার দেখাচ্ছি, এই যে আর্কিস্পোরিয়াল কোষের বাইরের লেয়ারটার নাম দিলাম দেয়াল কোষ, এবং ভেতরের অংশের নাম দিলাম প্রাথমিক জনন কোষ। তাহলে আর্কিস্পোরিয়াল কোষের আমি কয়টা অংশ পেলাম? দুইটা। একটি হচ্ছে প্রাথমিক জনন কোষ এবং আরেকটি হচ্ছে দেয়াল কোষ। এই যে আমি দেয়াল কোষটা দেখাইলাম, এই দেয়াল কোষ কিন্তু প্রধানত 3টি থেকে 5টি স্তর বিশিষ্ট গঠন, এবং এই স্তর প্রধানত দেখো পরাগধানী প্রাচীর ঘেরা এই অংশকে আমরা কি বলি? পরাগথলি। আবার বলছি, দেখো এই যে আমি দেয়াল কোষটা আঁকলাম, এই দেয়াল কোষ প্রধানত কয় স্তর বিশিষ্ট? 3 থেকে 5 স্তর বিশিষ্ট, এবং এই এই স্তরগুলোর আরেকটা নাম দিলাম দেখো পরাগথলি অথবা পোলেন সেক। পোলেন সেক মানে যে থলির মধ্যে প্রচুর পরিমাণে পরাগরেণু অথবা কি থাকবে? পোলেন থাকবে। ঠিক আছে? এখন আসি, এখানে একটি শব্দ দেওয়া আছে ট্যাপেটাম। আবার আসি, আমি আরেকটি শব্দ দিচ্ছি ট্যাপেটাম। এই যে আমি কয়েকটা স্তর রাখলাম, সবার ভেতরের যে স্তর, এই স্তরের নাম হচ্ছে ট্যাপেটাম। তাহলে এই ট্যাপেটামকে আমি বিশেষভাবে গুরুত্ব দিচ্ছি কেন? যখন এই পরাগরেণু যখন পরিস্ফুটন অথবা পুষ্টির দরকার হয়, এই ট্যাপেটাম আস্তে আস্তে বিগলিত হয়ে শেষ পর্যন্ত খাদ্য অথবা পুষ্টি কিসের ভেতরে ঢুকে? প্রাথমিক জনন কোষ।
তাহলে আমি আবার রিপিট করছি, যেহেতু এগুলো হচ্ছে ধাপে ধাপে পড়ার জিনিস। আমি প্রথমে নিয়েছিলাম একটি পরাগধানী। এই পরাগধানীকে যখন আমি প্রস্থচ্ছেদ করলাম, তখন আমি চার কোণা বিশিষ্ট একটি গঠন পেলাম, এবং এই গঠনের মধ্যে আমি কি পেলাম দেখো, বিশেষভাবে কতগুলি কোষ। এই কোষগুলোর নাম দিলাম আর্কিস্পোরিয়াল কোষ। এই আর্কিস্পোরিয়াল কোষকে আবার দুইটা অংশে বিভক্ত করলাম, একটি দিলাম দেয়াল কোষ, আরেকটা দিলাম প্রাথমিক জনন কোষ। তাহলে আমি এখন কি পড়ছি, ডেভেলপমেন্ট অফ মাইক্রোস্পোরাঞ্জিয়া, ঠিক আছে। এখন আসো আমি কোনটা নিয়ে আলোকপাত করব, প্রাথমিক জনন কোষ। প্রাথমিক জনন কোষ পরাগ মাতৃকোষ হিসেবে কাজ করতে পারে, অথবা বিভাজিত হয়ে অনেকগুলো পরাগ মাতৃকোষে কি হতে পারে, পরিণত হতে পারে। পরাগ মাতৃকোষ যেগুলো হচ্ছে 2n, দেখো এখানে অনেকগুলো কোষ দেওয়া আছে, এই কোষগুলো হচ্ছে 2n। এই 2n বিশিষ্ট কোষ মিয়োসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে অনেকগুলি কোষ, একটি কোষকে আমি টার্গেট করলাম যেটার ক্রোমোসোম সংখ্যা হচ্ছে 2n। আমি মিয়োসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে 2n থেকে আমি শেষ পর্যন্ত কয়টি পেলাম, 4টি, এবং এদের ক্রোমোসোম সংখ্যা কমে গিয়ে কি হয়ে গেল, n। তাহলে এখন দেখি 4টি পরাগরেণু একসাথে হালকাভাবে যখন লেগে থাকে, তখন এটার আরেকটি নাম হচ্ছে পোলেন টেট্রাড। তাহলে পোলেন টেট্রাডকে আমি খুব আইডেন্টিফাই করছি কেন, এখান থেকে একটি কোষ, আবার দেখাচ্ছি, এখান থেকে একটি কোষ যাদের ক্রোমোসোম সংখ্যা হচ্ছে 12, এরা যখন মিয়োসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে শেষ পর্যন্ত এদের ক্রোমোসোম সংখ্যা হয়ে যাবে n, এবং এরা একসাথে যখন যুক্ত থাকে তখন এদের আরেকটি নাম হচ্ছে পোলেন টেট্রাড। আশা করি আমরা ধাপে ধাপে বুঝতে পারছি, ঠিক আছে। এখন দেখি একসাথে থাকা অনেকগুলো পরাগরেণুকে আমরা কি বলতে পারি, পলিনিয়াম। এরপর আসি, আমি পরাগরেণু পেয়ে গেলাম যাদের ক্রোমোসোম সংখ্যা হচ্ছে কি n। এখন আসি এই পরাগরেণু যে গঠনটা আমি আঁকলাম, একেবারে আমি অনেক বড় করে দেখাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আমরা বুঝতে পারছি, ঠিক আছে। এই পরাগরেণুকে আমি যখন ডিটেলস আঁকলাম, এই পরাগরেণুর মধ্যে দেখো বাইরের গঠনটা হচ্ছে তুলনামূলকভাবে কাটা কাটা, এবং এই গঠনটা হচ্ছে কাইটিন নির্মিত এক ধরনের শক্ত গঠন, এবং ভেতরের গঠনটা হচ্ছে তুলনামূলকভাবে পাতলা, এবং এই গঠনটা কি নির্মিত, কাইটিন নির্মিত না, ঠিক আছে। এই যে আমি বাইরের অংশ আমি আর একটু ডিটেলস দেখাচ্ছি, এই বাইরের কাটা কাটা অংশটার নাম হচ্ছে এক্সাইন, এবং এই ভেতরের অংশটির নাম হচ্ছে এন্টাইন। এক্সাইন মূলত এক ধরনের প্রোটিন অথবা স্পোরোপোলেনিন নামক এক ধরনের উপাদান দিয়ে তৈরি অথবা প্রোটিন দিয়ে তৈরি, এবং এন্টাইন প্রধানত সেলুলোজ নির্মিত এক ধরনের পাতলা স্তর দিয়ে গঠিত, ঠিক আছে। তাহলে আমি কিসের বর্ণনা দিচ্ছি, আমি যে শেষ পর্যন্ত যে পোলেনটা পেলাম মিয়োসিস প্রক্রিয়ায়, এই মিয়োসিস প্রক্রিয়ার গঠনটাকে আমি এখন কি দেখাচ্ছি, ডিটেলস করে দেখাচ্ছি, বুঝে গেল। এখন আসি এক্সাইন এন্টাইনের মধ্যে, দেখো কিছু কিছু অংশের মধ্যে কিন্তু খালি অবস্থায় আছে, এবং এই গঠনটা নাম দিলাম জাম্পোর অথবা কি রেণু ছিদ্র, ঠিক আছে। এখন দেখি একটি পরাগরেণুতে সাধারণত একাধিক জাম্পোর থাকে। এই যে আমি শুধুমাত্র একটি ছিদ্র আঁকলাম, এখানে ছিদ্র কিন্তু অনেকগুলো, এখানে কিছু দূর গিয়ে গিয়ে কিন্তু অনেকগুলো ছিদ্র দেখা যায়। বিজ্ঞানীরা আইডেন্টিফাই করে দেখেছে এখানে প্রায় কিছু কিছু ক্ষেত্রে 20টি পর্যন্ত কি থাকে, জাম্পোর অথবা জনন ছিদ্র দেখা যায়। পরাগরেণুর সাইটোপ্লাজম ঘন থাকে, এবং প্রথম পর্যায়ে নিউক্লিয়াসটি কি থাকে, মাঝখানে থাকে, এবং দিনের পর দিন যখন বিপাক প্রক্রিয়া অথবা রেচন প্রক্রিয়ায়, উদ্ভিদের তো রেচন অঙ্গ নাই, এই নিউক্লিয়াস একটি বিশাল একটি কোষ গহ্বর ধীরে ধীরে কি করে, বিশাল অংশ জায়গা দখল করে, এবং নিউক্লিয়াসটি এক পাশে চলে যায়। তাহলে আমি এতক্ষণ পর্যন্ত কি পড়লাম, দেখো ডেভেলপমেন্ট অফ মাইক্রোস্পোরাঞ্জিয়া, যেখানে শুরু করলাম আমি পুংকেশর দিয়ে এবং শেষ করলাম কি দিয়ে, পরাগরেণু দিয়ে।
এখন দেখি আমি শেষ পর্যন্ত কি পাবো। পুং গ্যামেটোফাইটের পরিস্ফুটন অথবা কি দেখাচ্ছে, বিকাশ, ডেভেলপমেন্ট অফ মাইক্রো গ্যামেটোফাইট অথবা মেল গ্যামেটোফাইট। এখন দেখি পরাগরেণু এন, বলা হচ্ছে পরাগরেণু এন হলো পুং গ্যামেটোফাইটের প্রথম কোষ এবং কি পরাগরেণু নিউক্লিয়াসটি কি হচ্ছে, বিভাজিত হয়ে দুটি অসম নিউক্লিয়াস গঠন করে। এখন দেখি তো, এই যে আমি এখানে যে নিউক্লিয়াসটি ছিল, এই নিউক্লিয়াসটি বিভাজিত হয়ে কি হচ্ছে, দুটি অসম। অসম মানে কি, একটি নিউক্লিয়াস বড় এবং একটি নিউক্লিয়াস ছোট। এই যে আমি একটি নিউক্লিয়াস বড় আঁকলাম, এই নিউক্লিয়াসের কিন্তু আরেকটি নাম হচ্ছে নালিকা নিউক্লিয়াস। এরপর আমি যে ছোট্ট নিউক্লিয়াসটি আঁকলাম, এটির নাম হচ্ছে জেনারেটিভ সেল অথবা জনক নিউক্লিয়াস। তাহলে আমি পরাগরেণু থেকে, আবার বলছি, পরাগরেণু এন থেকে বিভাজিত করে মাইটোসিস প্রক্রিয়া, প্রধানত কি প্রক্রিয়ায়, মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত করে একটি কোষ থেকে আমি প্রধানত কয়টি কোষ পেলাম, দুটি কোষ। একটি নাম দিলাম টিউব সেল আর একটি নাম দিলাম জেনারেটিভ সেল। এখন আসি এই টিউব সেল এবং জেনারেটিভ সেলের মধ্যে, যেহেতু টিউব সেল কোষটি হচ্ছে তুলনামূলকভাবে বড়, এই অংশটা দেখো, এই যে ইনটাইন, এই অংশটা হচ্ছে কি ইনটাইন। এই এন্টাইনের এই জানপোর অথবা জনন ছিদ্র বিগলিত করে ধীরে ধীরে দেখো একটি টিউবের মতো গঠন তৈরি করছে। এই নিউক্লিয়াসটি যতটুক যাচ্ছে ঠিক ততটুকের মধ্যে কিন্তু একটি টিউবের গঠন তৈরি করছে। তাহলে তার পাশাপাশি আরেকটি কোষ রয়ে গেল, যেটাকে আমরা বলেছিলাম জেনারেটিভ সেল অথবা জনন কোষ। এই জনন কোষ দেখো মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে কি তৈরি করছে, পুং গ্যামেট। তাহলে মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে এই গঠনটি একটু খেয়াল করে দেখো, এই গঠনটি ধীরে ধীরে কয়টা অংশে বিভক্ত করলো, দুইটা অংশে বিভক্ত করলো। এবং আমরা একটু বইয়ে কি আছে দেখি, ওইভাবে বোঝার চেষ্টা করি, ঠিক আছে। পরাগধানীর প্রাচীর ফেটে গেলে, আবার দেখাচ্ছি, এই যে আছে পরাগধানী, এই পরাগধানীর প্রাচীর ফেটে গেলে কি হয়, সাধারণত এটি দ্বিনিউক্লিয়াস বিশিষ্ট অবস্থায় পরাগরেণু বের হয়ে আসে এবং পরাগায়ন সংঘটিত হয়। পরাগায়ন আমরা কি জানি, পরাগায়ন মানে কি, পুংগ্যামেট এবং স্ত্রীগ্যামেট যখন কি পোলেনের মাধ্যমে অথবা পরাগরেণুর মাধ্যমে যখন কি হয় সংকরায়ন অথবা ফার্টিলাইজেশন ঘটে, তখন তাকে আমরা কি বলি, পরাগায়ন। এখন দেখি পরাগায়ন, উদ্ভিদে পরাগায়নে কোনো তরল পদার্থ অথবা পানিও দরকার হয় না, পানি ছাড়াই কিন্তু এদের কি হয়, নিষিক্তকরণ অথবা ফার্টিলাইজেশন সম্ভব হয়। পরাগায়নের মাধ্যমে পরাগরেণু স্ত্রীকেশনের গর্ভমণ্ডলে পতিত হয় এবং অঙ্কুরিত হয়, অর্থাৎ ইনটাইন বৃদ্ধি পেয়ে জানপোর দিয়ে নালিকা দিয়ে কি হয়ে যায়, আকারে বাড়তে থাকে। এবং দেখো এই নালিকাকে আমি কি বলবো, পোলেন টিউব অথবা পরাগ নালিকা। পরাগ নালিকার ভেতরে আমি কি পাবো, নালিকা নিউক্লিয়াস, এবং পরে কি প্রবেশ করে, জনন নিউক্লিয়াস প্রবেশ করে। এই হচ্ছে বইয়ের ভাষা। তাহলে আমি এখন একটু দেখি, এই যে আমি এখানে দুইটা কোষ পেলাম, একটি পেলাম নালিকা নিউক্লিয়াস এবং আরেকটি পেলাম জনন নিউক্লিয়াস। নালিকা নিউক্লিয়াস আগে আগে যাচ্ছে, একটু খেয়াল করে দেখো, এবং জনন নিউক্লিয়াস তুলনামূলকভাবে পশ্চাৎগামী অথবা পেছন পেছন আসছে। এখন দেখো নালিকাটি গর্ভদণ্ডের ভেতর ক্রমশ বাড়তে থাকে এবং ডিম্বাশয়ের ভেতর অথবা গর্ভাশয়ের ভেতর কোথায় প্রবেশ করে, ডিম্বগ্রন্থে প্রবেশ করে। এগুলো কিন্তু আমরা এসএসসি বইয়ের ডিটেলস পড়েছিলাম। আজকে আমার মেইন টপিকস অথবা মূল টপিকস হচ্ছে কি, ডেভেলপমেন্ট অফ মাইক্রোস্পোরাঞ্জিয়া এন্ড আরেকটি টপিকস হচ্ছে ডেভেলপমেন্ট অফ মাইক্রোগ্যামেটোফাইট। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আমরা এই টপিকসটা উদ্ভিদ প্রজনন টপিকস, আমার প্রথম টপিক ছিল সেক্সুয়াল রিপ্রোডাকশন, যে সেক্সুয়াল রিপ্রোডাকশন মানে হচ্ছে একটি পুংগ্যামেট এবং একটি স্ত্রীগ্যামেট সৃষ্টির মাধ্যমে কি হয়, পরস্পর যখন নিষিক্তকরণ অথবা ফার্টিলাইজেশন হয় তখন তাকে আমি কি বলবো, ভ্রূণ অথবা এমব্রায়ো। তাহলে আমার প্রথম ধাপ ডেভেলপমেন্ট অফ মাইক্রোস্পোরাঞ্জিয়া।
একটি ফুলের পরাগধানী থেকে কিভাবে ধীরে ধীরে শেষ পর্যন্ত পোলেন অথবা পরাগরেণু। আবার বলছি, এই অংশটার নাম হচ্ছে পরাগধানী। এই পরাগধানীর মধ্যে অনেকগুলো কোষ আছে। এই কোষ থেকে আমি শেষ পর্যন্ত কি পেলাম? মিয়োসিস প্রক্রিয়ায় পরাগরেণু। ঠিক আছে, এই পরাগরেণু থেকে আমি আবার কি করলাম? ডেভেলপ করে সবার শেষে কি পেলাম? শুক্রাণু। তাহলে এই শুক্রাণু কোনগুলো ছিল? এই যে এগুলো ছিল মেল গ্যামেট অথবা কি শুক্রাণু। এরপরে টপিকস হবে ডেভেলপমেন্ট অফ মেগাস্পোরাঞ্জিয়া অথবা কি ডিম্বাণু সৃষ্টির প্রক্রিয়া। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এই চিত্রগুলো অবশ্যই আমরা বাসায় প্র্যাকটিস করব এবং সে অনুযায়ী উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।